হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালকেমি। আমার ক্লাসের মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে। আমি জানি মানে ক্লাস 11টার আমরা সাম্যাবস্থা দেখছিলাম এবং নিট বুস্টার দেখছিলাম সাইমালটেনিয়াসলি, এবং কিছু পার্সোনাল রিজনের জন্য খুবই প্রবলেমে পড়েছিলাম বলে আমি ক্লাস কন্টিনিউ করতে পারিনি। আমি রেগুলার বেসিসে ভিডিও দিতে পারিনি। এখন থেকে আমার রেগুলার ভিডিও আসবে 11 আর 12-এর। যার যেখানে যে ভিডিও দরকার তারা কমেন্ট সেকশনে বলবে, যার যেটা দরকার সেটা দেওয়া হবে। আর 11-12 এরকম ভাবে সিকোয়েন্সিয়ালি 11-12 এর ভিডিও আসবে। একদিন 11 আসবে, নেক্সট দিন 12, তারপর 11, তারপর 12, এরকম ভাবে আসবে। আচ্ছা দেখো, আজকে যে চ্যাপ্টার শুরু হবে সেটা ক্লাস 12 এর তড়িৎ রসায়ন, ইলেকট্রোকেমিস্ট্রি, যেটা আমার ক্লাস 12 এর চ্যাপ্টার নাম্বার 3। আমরা জানি যে ফিজিক্যাল কেমিস্ট্রিতে টোটালে ক্লাস 12 এ আসছে 70 এর মধ্যে 23 নাম্বার, আর এই চ্যাপ্টার থেকে আসছে বোর্ড এক্সামে 5 নাম্বার। তো এই চ্যাপ্টারটা খুব স্কোরিং ফিজিক্যালের দিক থেকে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে। তো চ্যাপ্টারটা শুরু করি। আজকে একটা বেসিক ইন্ট্রোডাকশন দেবো, তারপর থেকে চ্যাপ্টারের যা যা কনসেপ্ট আছে সেগুলো বোঝানোর চেষ্টা করবো। একদম বেস থেকে স্টার্ট করছি, যার যেখানে বেসে অসুবিধা হবে সে সেখানে বলবে। স্টার্ট করা যাক। চ্যাপ্টারটার নামই হচ্ছে তড়িৎ রসায়ন, তাই তো? তড়িৎ রসায়ন তার মানে এখানে নিশ্চয়ই কিছু না কিছু কানেকশন আছে তড়িৎ শক্তি আর রাসায়নিক শক্তির মধ্যে। তো এই চ্যাপ্টারটাকে আমাকে দুটো পার্টে পড়তে হবে। একটা কি, আশা করি বোর্ডটা পুরো ক্লিয়ার আসছে। যদি বোর্ডের কোনো প্রবলেম হয় বা লাইটে কোনো প্রবলেম হয়, নেক্সট দিন থেকে লাইটে একটু চেঞ্জ করা হবে। আজকে একটুখানি অ্যাডজাস্ট করে নাও। যদি অসুবিধা হয় পুরো কনসেপ্টটা বোর্ডের দিকে বা আমার কথার দিকে দাও, তাহলে মনে হয় না কোনো সমস্যা হবে। নেক্সট দিন থেকে আরো ক্লারিফিকেশন দেব, আরো মানে পিকচার কোয়ালিটি বা আরো লাইটের ক্লিয়ারিটি আরো পাবে। দেখো, তড়িৎ রসায়নে দুটো পার্ট আছে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য কোষ, ম্যাডাম ভাবে বলবো, তড়িৎ বিশ্লেষ্য কোষ, ইলেকট্রোলিটিক সেল, ইলেকট্রোলিটিক সেল, আর তড়িৎ রাসায়নিক কোষ, রাসায়নিক কোষ বা ইলেকট্রো কেমিক্যাল সেল। দেখো, বেসিক্যালি তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজ কি? তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজ হচ্ছে তড়িৎ শক্তিকে, তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। তড়িৎ শক্তিকে আমি কনভার্ট করব কিসে? কেমিক্যাল এনার্জিতে, রাসায়নিক শক্তিতে। আর তড়িৎ রাসায়নিক কোষের কাজ কি? তড়িৎ শক্তিকে, তড়িৎ শক্তিকে সরি রাসায়নিক শক্তিকে, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা, তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা মানে বেসিক্যালি এটা জাস্ট রিভার্স, তড়িৎ বিশ্লেষ্য কোষের পুরো উল্টো। তার মানে তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে আমি কি করতে পারবো? তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তি উৎপাদন করতে পারবো। আর তড়িৎ রাসায়নিক কোষে আমি কি করতে পারবো? রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। ঠিক আছে? এইটা হচ্ছে তড়িৎ রসায়নের বেসিক দুটো চ্যাপ্টার, দুটো পার্ট। একটা চ্যাপ্টারের দুটো পার্ট, তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ। আমরা আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, যার জন্য আমাকে তড়িৎ রাসায়নিক কোষই বলো আর তড়িৎ বিশ্লেষ্য কোষই বলো, আমাকে বেসিক জারণ বিজারণের কনসেপ্ট ক্লাস 11-এ থাকতে হবে। যার থাকবে না তার কিন্তু বুঝতে প্রবলেম হবে। তার কারণে আমি আজকে বেসিক যে জায়গা তড়িৎ রাসায়নিক কোষের যে জারণ বিজারণ, এই ধারণাটা আমি আজকে স্টার্ট করব। দেখো, আচ্ছা, তো ফার্স্টে বলি তড়িৎ রাসায়নিক কোষ মানে এই পার্টটা আজকে স্টার্ট করব, এবং এর স্টার্টিং এ আমি বেসিক জারণ বিজারণ নিয়ে আলোচনা করব। ইলেকট্রোকেমিক্যাল সেল, ঠিক আছে? ইলেকট্রোকেমিক্যাল সেল। আচ্ছা, আমাদের আমাদের তড়িৎ রাসায়নিক কোষের সব থেকে বড় উদাহরণ কি? ড্যানিয়েল কোষ, ড্যানিয়েল কোষ, ঠিক আছে? ড্যানিয়েল কোষ।
বা সরল ভোল্টীয় কোষ, সরল ভোল্টীয় কোষ, এছাড়া জ্বালানি কোষ, জ্বালানি কোষ। যেখানে জ্বালানি কোষকে আমরা ইংরেজিতে বলছি ফুয়েল সেল, ফিউয়েল সেল। এখানে কি করা হচ্ছে, এখানে বিভিন্ন জৈব গ্যাসকে কাজে লাগিয়ে, জৈব গ্যাস থেকে আমি হাইড্রোজেন গ্যাস উৎপাদন করতে পারছি, যে হাইড্রোজেন গ্যাসকে কাজে লাগিয়ে আমি বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল এনার্জি মানে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করতে পারি। তো এই হচ্ছে আমার কিছু কিছু তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণ, যেটা সবচেয়ে আমরা পরিচয় পেয়েছিলাম ক্লাস মানে ক্লাস 9-10 বা 8-7-8-এ, সেটা হচ্ছে সরল ভোল্টীয় কোষ। ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা আলোচনা করব সেটা সরল ভোল্টীয় কোষ বা ড্যানিয়েল কোষ, একই ব্যাপার। ড্যানিয়েল কোষটা নিয়ে এখানে কাজটা শুরু করব। তো প্রথমে আমাকে জানতে হবে জারণ বিজারণ ব্যাপারটা কি, তারপরে ড্যানিয়েল কোষে কি হয় না হয় পুরো ডিটেল আমরা আলোচনা করব। দেখা যাক জারণ বিজারণের কনসেপ্ট কি হয়। বেসিক্যালি তড়িৎ বিশ্লেষ্য কোষই বলো আর তড়িৎ রাসায়নিক কোষই বলো, জারণ বিজারণ তো মাস্ট। আচ্ছা দেখো, জারণ বিজারণ, অক্সিডেশন, রিডাকশন, রিডাকশন, যাকে রেডক্স রিয়াকশন বলে জানি, রেডক্স রিয়াকশন বলে জানি। আচ্ছা, জারণ বিজারণ কি জিনিস দেখো, জারণ বিজারণের দুটো পদ্ধতি হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি মানে প্রত্যক্ষ জারণ বিজারণ, আর একটা হচ্ছে পরোক্ষ জারণ বিজারণ, পরোক্ষ জারণ বিজারণ। এটা হচ্ছে ডাইরেক্ট অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট। তো অ্যাকচুয়ালি আমার তড়িৎ রাসায়নিক কোষে যে কাজটা হয় সেটা হচ্ছে পরোক্ষ জারণ বিজারণ। তার আগে আমাকে জানতে হবে প্রত্যক্ষ জারণ বিজারণ কি জিনিস। তো এটা দিয়ে স্টার্ট করি। প্রত্যক্ষ জারণ বিজারণ, ডাইরেক্ট রেডক্স রিয়াকশন কি হয় দেখো, মনে করো উদাহরণ দিচ্ছি আমি, জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে আমার তৈরি হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার। ঠিক আছে। আচ্ছা, আমরা জারণ সংখ্যা জানি, জারণ সংখ্যা কাকে বলে, যে কোনো মৌলের ওপরে যে আধান থাকে সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, যা খুশি যে আধান থাকে সেটা হচ্ছে ওই মৌলের জারণ সংখ্যা। তো দেখো, জিঙ্কের জারণ সংখ্যা কিছু নেই মানে এখানে কোনো মৌলের জারণ সংখ্যা 0 মানে তার মাথায় আমি কোনো কিছু দেবো না, তার মানে এই জারণ সংখ্যা 0, জিঙ্কের জারণ সংখ্যা এখানে 0। কপারের জারণ সংখ্যা এখানে কত, আমি এক্স ধরে নেব। সালফেটের জারণ সংখ্যা আমি জানি -2 হয়, ইকুয়াল টু 0। এটাকে বলে জারণ সংখ্যা নির্ণয় পদ্ধতি। তাহলে x - 2 ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে কপারের যে জারণ সংখ্যা আমি পাচ্ছি সেটা হচ্ছে +2। তাহলে কপার সালফেটে কপারের জারণ সংখ্যা কত, +2। একইভাবে জিঙ্ক সালফেটে জিঙ্কের জারণ সংখ্যাকে যদি x ধরে নিই, সালফেটের আমি জানি সালফেট আয়ন হয়, সো 4 2 তাহলে x প্লাস অফ -2 ইকুয়াল টু ওভারঅল, যেহেতু মানে যেহেতু আমার লবণটা কি প্রসম, তাহলে ওভারঅল চার্জ কি হবে 0। তাহলে x ইকুয়াল টু x - 2 ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু কত হবে, x ইজ ইকুয়াল টু +2। তাহলে এখানে বোথ কপার এবং জিঙ্ক দুজনেরই জারণ সংখ্যা কত, +2। এবার নিশ্চয়ই বলতে পারবে জিঙ্ক যেহেতু মৌলিক অবস্থায় রয়েছে তাহলে জিঙ্কের জারণ সংখ্যা যদি 0 হয়, কপার এখানেও মৌলিক অবস্থায় আছে, তাহলে কপারের জারণ সংখ্যা কত হবে, 0 হবে। তার মানে কোনো পদার্থ যদি তার মৌলিক অবস্থায় থাকে, মৌলিক অবস্থায় মানে সেটা গ্যাস হতে পারে, সেটা লিকুইড হতে পারে, সেটা সলিড হতে পারে, যা খুশি, মৌলিক অবস্থায় থাকলে তার মানে মৌল অবস্থায় থাকবে। যেমন O2 অক্সিজেন, অক্সিজেন মৌল। যদি বলি নাইট্রোজেন N2 মৌল, H2 মৌল, কপার মৌল, জিঙ্ক মৌল। তার মানে এদের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা সবারই কত হবে, 0 হবে। কোনো পদার্থ যদি মৌলিক অবস্থায় থাকে তাহলে তার জারণ সংখ্যাকে মানে তার উপরে যে আধান থাকবে সেটাকে আমি 0 ধরে নেব। ঠিক আছে। দেখো, তাহলে জিঙ্ক থেকে এখানে জিঙ্ক 2+, হ্যাঁ, তার মানে কোনো পদার্থে যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায় তার মানে তার জারণ হয়েছে। কোনো পদার্থে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় 0 থেকে +2, আধান বেড়েছে ধনাত্মকের দিকে, তার মানে জারণ সংখ্যার বৃদ্ধি।
জারণ সংখ্যার বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধিকে জারণ বলা হয়। আচ্ছা, কপার +2 থেকে হয়েছে আমার কপার 0, মানে +2 থেকে 0 কমে গিয়েছে, তাহলে জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যার হ্রাসকে আমি কি বলবো? বিজারণ বলবো। তাহলে এইটুকুনি তো অন্তত বুঝতে পারলাম যে কোনো মৌলের জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তার মানে তার জারণ হয়েছে, আর যদি কোনো মৌলের জারণ সংখ্যা যদি হ্রাস পায় তাহলে তার বিজারণ হয়েছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট টপিক দেখি। তাহলে আমি কি লিখবো? কোনো মৌলের জারণ সংখ্যা, এটা নোট করে রাখবো, যারা জানো না তাদের জন্য তো আরো স্পেশালি নোট করে রেখো, খাতা পেন নাও, নিয়ে নোট করো। যাদের টিউশন টিচার নেই তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, এত সুন্দরভাবে খেটে খুঁটে বোঝানো হচ্ছে, এত সুন্দরভাবে, শুধু তোমাদেরই জন্য, যাদের সত্যি কোনো টিচার নেই বা যারা সত্যি পয়সার অভাবে পড়তে পারো না তাদের জন্য এই চেষ্টাটা করা, যাতে অন্তত বাড়িতে একটা স্মার্টফোন তো থাকবে, যাই হোক সেখান থেকে কিন্তু তোমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। পড়াশোনার যদি ইচ্ছা থাকে তাহলে কোনোদিনও কোনো সমস্যা বা কোনো কিছুতে আটকায় না। ঠিক আছে, দেখো তাহলে আমি ডেফিনেশনটা কি দেবো, সংজ্ঞা কি দেবো? কোন মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পেলে, মানে ধনাত্মকের দিকে যদি বৃদ্ধি পায়, তাহলে তার জারণ হয়, তার জারণ হয়, অর্থাৎ সে জারিত হয়, অর্থাৎ সেই মৌল জারিত হয়। উল্টো দিকে কোন মৌলের জারণ সংখ্যা হ্রাস পেলে তাহলে তার বিজারণ হয়। জারণ কথাটার ইংরেজি অক্সিডেশন, আর বিজারণ কথাটার ইংরেজি রিডাকশন, বিজারণ হয়। অর্থাৎ সেই মৌলটি বিজারিত হয়। ঠিক, এইটুকুনি তো বুঝলাম যে জারিত হয় কি আর বিজারিত হয় কি। আচ্ছা, জারিত হওয়ার পেছনে কি কারণ আছে আর বিজারিত হওয়ার পেছনে কি কারণ আছে, আমার কি দরকার জারিত হওয়ার বা আমার কি দরকার বিজারিত হওয়ার, ইলেকট্রনীয় মতবাদ দিয়ে আমি ঘটনাটা বোঝার চেষ্টা করব। আমরা ছোটবেলায় শিখে এসেছি যে কোনো পদার্থের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তার মানে তার জারণ হয়, আর যদি কোনো পদার্থের সাথে হাইড্রোজেন যুক্ত হয় তার মানে তার বিজারণ হয়। এটা ছোটবেলার কনসেপ্ট, মানে 7-8 এর কনসেপ্ট। 9 বা 10 আমরা পড়েছিলাম জারণ বিজারণে ইলেকট্রনীয় মতবাদ, মানে ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তাহলে তার বিজারণ হয়, ইলেকট্রন যদি কেউ বর্জন করে তাহলে তার জারণ হয়। তাহলে সেই ঘটনাটা কিভাবে ঘটে আমরা একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করি, যাদের বেস নিয়ে সমস্যা আছে তাদের জন্য স্পেশালি এই ক্লাসটা। দেখো, দেখে না, দেখো ইলেকট্রনের সাপেক্ষে জারণ আর বিজারণ কি করে আমি বুঝবো, নোট হিসেবে বলে দিই। কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করলে সে বিজারিত হয়, বিজারিত ইংরেজিতে রিডিউসড, এবং কোন পদার্থ ইলেকট্রন বর্জন করলে সে জারিত হয়, জারিত ইংরেজি অক্সিডাইজড। কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে জারিত হয় বা অক্সিডাইজড হয়, কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে কারোর কাছ থেকে তাহলে সে বিজারিত হয় বা রিডিউসড হয়। ঠিক আছে, আচ্ছা যে এক্সাম্পল নিয়েছিলাম জিঙ্ক আর কপার সালফেটের, সেখানে দেখা যাক কি ঘটনা ঘটেছিল, কে জারিত হচ্ছে আর কে বিজারিত হচ্ছে। তখন আমি বলেছিলাম জিঙ্ক 0 অবস্থা থেকে জিঙ্ক
আধান বাড়াচ্ছে মানে +2 অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যায় যাচ্ছে, আর কপার +2 থেকে তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কমিয়ে 0-তে যাচ্ছে, তার মানে জিঙ্ক এখানে জারিত হয়েছিল, আগেই লিখেছিলাম। জিঙ্কের এখানে জারণ হয়েছে আর কপারের এখানে বিজারণ হয়েছে। তাহলে তোমরা নিজেরাই বলো, যার জারণ হয়েছে বা যে জারিত হয়েছে সে কি করেছে? সে নিশ্চয়ই ইলেকট্রন বর্জন করেছে। আর যে বিজারিত হয়েছে সে কি করেছে? নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ করেছে। তার মানে নিঃসন্দেহে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করেছে আর কপার সেই দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ জারিত হয়েছে, আর কপার সেই দুটো ইলেকট্রনই গ্রহণ করে কপার 0-তে বিজারিত হয়েছে। তার মানে কি ঘটনা ঘটেছে আসলে? জিঙ্ক যেই টুক করে ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে জিঙ্ক 2+ হবে। জিঙ্কের জারণ সংখ্যা 0 ছিল, দুটো ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন ছেড়ে দিলে পরমাণুর মাথায় বা মৌলের মাথায় ধনাত্মক আধান আসে, প্লাস দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে মানে দুটো ইলেকট্রন পাশে লিখে দিলাম। এবং যেই কপার দেখলো জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে, সে অমনি লোভে পড়ে কপার কি করলো? কপার 2+, যে পজিটিভ আধান যুক্ত ছিল, সে সঙ্গে সঙ্গে যেই জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে সেই সঙ্গে সঙ্গে ইলেকট্রন দুটো গ্রহণ করলো এবং কপার মৌলে বিজারিত হলো। তাহলে জারণ আর বিজারণ কি একই সাথে ঘটে? এটা আমরা ক্লাস 7-8-এ পড়েছিলাম প্রমাণ। অবশ্যই জারণ আর বিজারণ একই সাথে ঘটে। কেউ যখন জারিত হয় ঠিক তার উল্টো পদার্থটা বিজারিত হবেই। ঠিক আছে, তাহলে এখানে কি দেখলাম? জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ আয়নে জারিত হলো, মানে জিঙ্ক সালফেট তৈরি করলো, আর কপার সালফেট দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হলো। এই বিক্রিয়াটাই আমরা ছোটবেলায় মুখস্থ করতাম, যে কপার সালফেটের নীল রঙের জলীয় দ্রবণের মধ্যে জিঙ্ক ধাতু যখন ডোবানো হলো, তখন কি দেখলাম? মিশ্রণের দ্রবণের যে কালারটা, সেই কালারটা বর্ণহীন হয়ে গেল, এবং পাত্রের তলায় কপার যে ধাতু সেটা বাদামি রঙের হয়ে পাত্রের তলায় থিতিয়ে পড়লো। পাত্রের পুরো জলটা বর্ণহীন হয়ে গেছে এবং নিচে যেটা আমার কপার, সেটা বাদামি রঙের কপার ধাতু নিচে পড়ে আছে পাত্রের তলায়। এটাই আমরা মুখস্থ করতাম, আর আজকে আমরা সেটা বুঝলাম যে কেন জিঙ্ক সালফেটে জারিত হওয়ার কারণে কপার 2+ এবং কপার সালফেট কপারে বিজারিত হওয়ার কারণে পুরো ওই দ্রবণের কালারটা নীল থেকে, কপার সালফেটের যে জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণটা নীল থেকে বর্ণহীন হয়ে গেল। জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ কিন্তু বর্ণহীন। আর কপার যে ধাতু, সেই কপার ধাতু এখানে বাদামি রঙের হয়ে পড়ে রইল। আচ্ছা, জারণ বিজারণ বুঝলাম, জারিত বিজারিত বুঝলাম। এবার যে নতুন যে কথাটা আমরা শিখেছি, আমরা ছোটবেলায় পড়তাম জারক দ্রব্য আর বিজারক দ্রব্য। তো জারক দ্রব্য কাকে বলে, যেটা মুখস্থ করতাম সেটা কনসেপচুয়ালি বোঝাচ্ছে। জারক দ্রব্যকে ইংরেজিতে বলে অক্সিডাইজিং এজেন্ট। জারক দ্রব্যকে ইংরেজিতে বলে অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা, কি বলছেন? যে সমস্ত পদার্থ, আগে সংজ্ঞা দেখি, তারপর বুঝবো, তারপর নিজেরা চেষ্টা করব। যে সমস্ত পদার্থ ইলেকট্রন বা এরকম বলি, যে সমস্ত পদার্থ অন্য পদার্থ থেকে ইলেকট্রন গ্রহণ করে ওই পদার্থকে জারিত করে এবং অন্যকে জারিত করলে আমাকে তো নিজেকে তো বিজারিত হতেই হবে, এবং নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয় তাকে জারক দ্রব্য বলা হয়। তার মানে অন্য পদার্থ থেকে ইলেকট্রন নেব, নিয়ে তাকে জারিত করব, আর আমি আমার নিজের ফায়দার জন্য নিজে বিজারিত হব। আমার নিজের ফায়দার জন্য তাকে জারিত করব, তার থেকে ইলেকট্রন নেবো,
আমি বিজারিত হব, তাকে জারিত করব। তার মানে জারক দ্রব্য মানে তাহলে অন্য পদার্থকে জারিত করা আর নিজেকে বিজারিত করা, এটাই হচ্ছে মোদ্দা কথা। অন্য পদার্থ থেকে ইলেকট্রন নিয়ে তাকে জারিত করা এবং নিজেকে বিজারিত করা, ঠিক আছে? এইটা হচ্ছে জারক দ্রব্যের উদাহরণ, এই জারক দ্রব্যের সংজ্ঞা। আচ্ছা, বিজারক দ্রব্য ঠিক তার উল্টো। কি লিখবো বিজারক দ্রব্য? বিজারক দ্রব্যর যে ইংরেজি টার্ম সেটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কি বলছে? যে সমস্ত পদার্থ অন্য পদার্থকে ইলেকট্রন দিয়ে ওই পদার্থকে বিজারিত করে এবং নিজে উল্টো হবে, নিজে জারিত হয় তাকে বিজারক দ্রব্য বলে। তার মানে ধরো আমার ইলেকট্রন, মানে আমি ইলেকট্রন ছেড়ে দিলাম, অন্য কেউ সেই ইলেকট্রনটা গ্রহণ করলো, তাহলে যে গ্রহণ করলো সে বিজারিত হলো আর আমি জারিত হলাম। আমি অন্য কাউকে বিজারিত করছি মানে আমি বিজারক দ্রব্য, আমি অন্য কাউকে জারিত করছি মানে আমি জারক দ্রব্য। আমি যখন অন্য কাউকে জারিত করছি, অন্য কারোর থেকে ইলেকট্রন গ্রহণ করছি জোর করে, তাহলে সে জারিত হচ্ছে, আমি তাকে জারিত করছি, তাহলে আমি জারক দ্রব্য। আর আমি যখন কারুকে ইলেকট্রন দিয়ে সাহায্য করছি, তাকে আমি বিজারিত করছি, মানে আমি বিজারক দ্রব্য। আমি যখন কারোর থেকে ইলেকট্রন নেবো, তাহলে আমি তাকে জারিত করছি, মানে আমি জারক দ্রব্য। আর আমি যখন কাউকে ইলেকট্রন দেবো, তার মানে আমি তাকে বিজারিত করছি, মানে আমি বিজারক দ্রব্য। এই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্টের কনসেপ্ট। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি কে কাকে জারিত করছে আর কে কাকে। দেখো উদাহরণে কি বলেছি এখানে, ক্রোমিয়াম ক্রোমিয়াম প্লাস 3 লেড 2 প্লাস থেকে আমরা তৈরি হচ্ছে 2 ক্রোমিয়াম 3 প্লাস আর 3 লেড 0। তাহলে এখানে ক্রোমিয়াম তার জারণ সংখ্যা 0 থেকে +3 করেছে, মানে ক্রোমিয়ামের এখানে জারণ হচ্ছে, মানে জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে। আর লেড 2 প্লাস এখানে জারণ সংখ্যা হ্রাস ঘটিয়ে লেড 0 তে বিজারিত হয়েছে। তাহলে ক্রোমিয়াম এখানে জারিত হয়েছে, লেড 2 প্লাস এখানে বিজারিত হয়েছে। তাহলে যে নিজে জারিত হয় সে নিশ্চয়ই অন্য কাউকে বিজারিত করে। তাহলে ক্রোমিয়াম এখানে কি করেছে? ক্রোমিয়াম বিজারক দ্রব্য হিসেবে কাজ করেছে, যেহেতু লেড 2 প্লাস কে বিজারিত করেছে বলে বিজারক দ্রব্য হিসেবে কাজ করেছে, রিডিউসিং এজেন্ট এখানে ক্রোমিয়াম। আর লেড 2 প্লাস এখানে নিজে জারিত হয়েছে বলে, লেড 2 প্লাস এখানে ক্রোমিয়ামকে জারিত করেছে বলে লেড 2 প্লাস এখানে জারক দ্রব্যের মতো কাজ করেছে। তাহলে ক্রোমিয়াম এখানে জারক দ্রব্য, লেড 2 প্লাস এখানে বিজারক, ক্রোমিয়াম এখানে বিজারক দ্রব্য, লেড 2 প্লাস এখানে জারক দ্রব্য। ক্রোমিয়াম লেডকে বিজারিত করেছে তাহলে বিজারক দ্রব্য, লেড 2 প্লাস ক্রোমিয়ামকে জারিত করেছে তাই জারক দ্রব্য। ঠিক আছে, তাহলে কিছু কিছু উদাহরণ আমি কিছু হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি এর বেসিসে, যে কার জারণ হচ্ছে, কার বিজারণ হচ্ছে, কে জারক দ্রব্য, কে বিজারক দ্রব্য, কতগুলো ইলেকট্রনের আদান প্রদানের ঘটনায় ঘটেছে, রিঅ্যাকশনে এই রাসায়নিক বিক্রিয়া ঘটেছে, সেটা সামনের দিনের হোমওয়ার্কে আমি সলিউশন দেবো। যে করতে পারবে ভালো, যারা করতে পারবে না তাদের জন্য নেক্সট ভিডিওটা নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এই দুটো হোমওয়ার্ক হিসেবে থাকবে। এই দুটো জারণ বিজারণ বিক্রিয়াতে জারণ কার হয়েছে, বিজারণ কার হয়েছে, মোট ইলেকট্রনের আদান প্রদান কতটা হয়েছে, মোট ইলেকট্রনের আদান প্রদান, মানে এন এর ভ্যালু বার করতে হবে। জারক পদার্থ কে সেটা ডিটারমিন করতে হবে, জারক দ্রব্য আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে, বিজারক দ্রব্য চিহ্নিত করতে হবে। জারণ কার হয়েছে, বিজারণ কার হয়েছে, জারক দ্রব্যকে, বিজারক দ্রব্যকে, এবং মোট ইলেকট্রনের আদান প্রদান কতটা হয়েছে, সেটা এই দুটো বিক্রিয়ার জন্য হোমওয়ার্ক হিসেবে করে নিয়ে আসতে হবে। যেভাবে আগেরটা দেখালাম সেইভাবেই করবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা তড়িৎ রসায়নের মেইন চ্যাপ্টারে প্রবেশ করবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করছি। আজকের জন্য এই পর্যন্ত, থ্যাংক ইউ।